সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাস দেখছো, সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি জামাল উদ্দিন, সহকারী শিক্ষক, প্রতাপপুর উচ্চ বিদ্যালয়। আজ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফিন্যান্স ও ব্যাংকিং থেকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আসো, অর্থের সময় মূল্য। অর্থের সাথে সময়ের মূল্য সম্পর্কিত। অর্থের সময় মূল্য বলতে সময় পরিবর্তনের সাথে সাথে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে বোঝায়। আজকের 100 টাকা আগামী 1 বছর পরের 100 টাকা থেকে অধিক মূল্যবান। ধরো, এই যে আমার হাতে একটা মার্কার দেখতেছো, এই মার্কার বাজারে এটির দাম হচ্ছে 40 টাকা, 35 টাকা। কিন্তু আজ থেকে 5 বছর আগে এটির দাম কত ছিল? এটির দাম ছিল 15 টাকা, 20 টাকা। তাহলে এই যে 5 বছরের ব্যবধানে গিয়ে এটির দাম হয়ে গেছে 35 থেকে 40 টাকা। তাহলে 5 বছর আগে একটা মার্কার ফ্যানের জন্য 20 টাকা ব্যয় করতে হলে আর এখন ব্যয় করতে হচ্ছে 40 টাকা। তাহলে এখনকার 40 টাকা দিয়ে ওই সময় মার্কার ফ্যান পাওয়া যেত 2টা। এটাই হচ্ছে অর্থের সময়ের মূল্য। ধরা যাক সুদের হার শতকরা 10 ভাগ। তাহলে 100 টাকা যদি তুমি সোনালী ব্যাংকে জমা রাখো 1 বছরের জন্য, তাহলে 1 বছর পর ব্যাংক তোমাকে 110 টাকা দিবে। তাহলে এখনকার 100 টাকা আর 1 বছর পরের 100 টাকার মূল্য সমান। এটি অর্থের সমমূল্যের মাধ্যমে প্রমাণিত হয়। ধরা যাক আমি তোমাকে 2টি প্রস্তাব দিচ্ছি, যে কোনো একটি তুমি গ্রহণ করতে পারো। আমি তোমাকে বললাম যে তুমি আমার কাছ থেকে এখন 1000 টাকা নিবে, নাকি 5 বছর পরে 1000 টাকা নিবে? তাহলে বলো তো, তুমি কি বলবা? স্বাভাবিকভাবেই তুমি কি আজকের 1000 টাকাকে বেশি পছন্দ করবে। তাহলে সমপরিমাণ অর্থ আমি তোমাকে অফার করেছি আজকে এবং 1 বছর পরে। তাহলে সময়ের ব্যবধানে তুমি আজকের মূল্যটাকে বেশি প্রাধান্য দিচ্ছ, এটি গ্রহণ করতে চাও। এখানেই রয়েছে অর্থের সময়ের মূল্য। তোমরা কি ধারণা পেয়েছো? তাহলে এই অর্থের সময় মূল্যকে পছন্দ করার পিছনে কিছু কারণ আছে। সে কারণটা হচ্ছে সময় পছন্দ তত্ত্ব, অর্থাৎ তুমি সময়টাকে পছন্দ করছো। এর আরও কয়েকটা কারণ আছে, সে কারণগুলো আসলে আমি তোমাদের সাথে আলাপ করি। 1 নাম্বার হচ্ছে অনিশ্চয়তা। দেখো, এই যে আমি তোমাকে 1 বছর পরে 1000 টাকা পাওয়ার জন্য প্রস্তাব করলাম। আমরা জানি যে ভবিষ্যৎ সবসময় কি অনিশ্চিত। এখন তুমি আজকে 1000 টাকা পাওয়ার ব্যাপারে যতটুকু নিশ্চিত, 1 বছর পরে 1000 টাকা পাওয়ার ব্যাপারে তুমি ততটা নিশ্চিত নয়।
এক বছরের মধ্যে আমাদের অনেক কিছু পরিবর্তন হতে পারে, সেই সংখ্যা তোমার মধ্যে আছে, এই জন্য তুমি আজকের এই 1,000 টাকাকে বেশি পছন্দ করছো। এই কারণেই তুমি অর্থের সময়মূল্যকে গুরুত্ব দিচ্ছ। 2 নাম্বার, সেটি হচ্ছে বিনিয়োগের সুযোগ। অর্থের বর্তমান সময়টাকে পছন্দ করার আরেকটি অন্যতম কারণ হচ্ছে বিনিয়োগের সুযোগ। দেখো, এই যে 1 বছর পরের 1,000 টাকা না নিয়ে তুমি যদি আজকের 1,000 টাকা গ্রহণ করো, তাহলে তুমি যদি একটু বুদ্ধি খাটাও, তাহলে এই 1,000 টাকা তুমি বাজারে প্রচলিত যে সুদের হার যত পার্সেন্টে চলে, সে হারে যদি তুমি সোনালী ব্যাংকে জমা রাখো, ধরো বাজারে সুদের হার 10%। এখন তুমি যদি সোনালী ব্যাংকে 1 বছরের জন্য এই টাকাটা, এই 1,000 টাকা যদি জমা রাখো, তাহলে 1 বছর পরে তুমি পাবে 1,000 যোগ 1,100 টাকা। তাহলে আজকের যদি তুমি 1,000 টাকা নাও, তাহলে তুমি 1,100 টাকা পাওয়ার একটা সুযোগ আছে। আর যদি তুমি ভবিষ্যৎটা গ্রহণ করো, তাহলে এই সুযোগটা, বিনিয়োগের সুযোগটা তুমি মিস করবে। এরপরে আসো ভোগের অগ্রাধিকার। ভোগের মানুষ সবসময় ভোগের প্রতি মানুষের একটা দুর্বলতা আছে। এটা হচ্ছে মানুষের একটু সাইকোলজিক্যাল বিষয়, যে মানুষ ভবিষ্যতে ভোগের চেয়ে বর্তমানে ভোগ করতে আগ্রহী। কারণ বর্তমানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যে পণ্য ক্রয় করা যাবে বা যা ভোগ করা যাবে, 1 বছর পরে সেটি করার সুযোগ থাকে না। এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কি? এটা হচ্ছে ইনফ্লেশন। দ্রব্যের দাম বেড়ে যায় এবং মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, তারপরে তোমার অর্থের মানও কমে যায়। তাহলে এই যে তুমি আজকের এই 1,000 টাকা দিয়ে যে পরিমাণ পণ্যদ্রব্য কিনতে পারবে, 1 বছর পরে একই পরিমাণ টাকা দিয়ে তুমি কিন্তু সেই পরিমাণ টাকা দিয়ে সেই পণ্যটা কিনতে পারবে না। এজন্যই মূলত এই অনিশ্চয়তা, বিনিয়োগের সুযোগ, ভোগের অগ্রাধিকার, মুদ্রাস্ফীতি, এইসব কারণে মানুষ অর্থের বর্তমান সময়টাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাহলে আসো, অর্থের এই যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে একটা পার্থক্যকারী একটা উপাদান আছে। সেই উপাদানটা কি, কেউ বলতে পারবা? সেই উপাদানটার নাম হচ্ছে সুদ। যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। আচ্ছা, এখন আসো, এই যে অর্থের সময়মূল্যের 2টি মূল্য রয়েছে। আসো আমরা এই 2টি মূল্য আলোচনা করব। একটি হচ্ছে বর্তমান মূল্য, যেটাকে আমরা ফিবি দ্বারা নির্দেশ করি। আরেকটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য।
ভবিষ্যৎ মূল্য, যেটিকে আমরা এফবি দ্বারা প্রকাশ করি। তাহলে বলতো এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে একটা পার্থক্য আছে। এই যে আমি বললাম 1000 টাকা যদি তুমি 10% সুদের হারে কোনো ব্যাংকে রাখো, তাহলে ব্যাংক তোমাকে দিবে 1100 টাকা। তাহলে 1 বছর পরে যে 1100 টাকা তুমি পাবে সেটাই হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আর 1100 টাকা এখন পেতে হলে বর্তমানে তোমাকে যে টাকাটা রাখতে হবে সেটি হচ্ছে বর্তমান মূল্য বা আজকের মূল্য। তাহলে তোমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এই দুটি বিষয় সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপরে আসো, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য দুটি সূত্র রয়েছে। আসো আমরা সূত্রগুলো আলোচনা করি। পিবি সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। অর্থাৎ এখানে আমরা ফিউচার ভ্যালুকে ইন্টারেস্ট দিয়ে ভাগ করছি। ভবিষ্যৎ মূল্য এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একই উপাদান দিয়ে আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সময় ভাগ করেছি এবং ফিউচার ভ্যালু নির্ণয় করার সময় আমরা সেটিকে গুণ করেছি। এই ভাগ এবং গুণের বিষয়টি আমি পরে আসি। আচ্ছা দেখো, সূত্রে আই মানে কি? ইন্টারেস্ট, যেটাকে সুদের হার, ইন্টারেস্ট রেট, সুদের হারকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, সুদের হার, সুদ জিনিসটা কি? সুদটা হচ্ছে কোনো আসল একটা নির্দিষ্ট সময়ের জন্য কোথাও বিনিয়োগ করলে সময় শেষ হওয়ার পর ওই বিনিয়োগকৃত টাকা থেকে আসল টাকার সাথে কিছু অতিরিক্ত টাকা পাওয়া যায়, সেটাকে বলা হয় সুদ। এখন এই টাকা শতকরা হারে কত হয় সেটাই হচ্ছে সুদের হার। সুদের হার দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে সরল সুদ, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদটা কি? ধরো তুমি কোনো ব্যাংকে 2 বছরের জন্য 5000 টাকা জমা রাখতেছ, 2 বছরের জন্য, এবং সুদের হার যদি 10% হয়, তাহলে 2 বছর পর সরল সুদ কাউন্ট করলে তুমি কত টাকা পাবে? তাহলে প্রথম বছর 5000 টাকার গুণ 10%, তাহলে পাচ্ছ কত? 500 টাকা। দ্বিতীয় বছর 5000 টাকার গুণ 10%, 500 টাকা। তাহলে এখানে তুমি সুদ পাচ্ছ 1000 টাকা এবং তোমার আসল ছিল 5000 টাকা। তাহলে সরল সুদের ক্ষেত্রে শুধুমাত্র আসল টাকার উপর সুদ ধার্য করা হয়। তাহলে আমরা বলতে পারি যে আসল টাকার উপর সুদ ধার্য করার প্রক্রিয়াকে বলা হয় সরল সুদ, যেটার ইংরেজি নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এরপরে আসো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে, ধরো
5,000 টাকা 10% হারে তুমি যদি 2 বছরের জন্য রাখো, প্রথম বছর তুমি পাচ্ছ 500 টাকা। দ্বিতীয় বছর এই 5,000 টাকার সাথে 500 টাকা যোগ হয়ে আসল হবে 5,500। এই টাকার উপরেই তোমাকে 10% সুদ দিবে। তাহলে 550। তাহলে এখানে তুমি পাচ্ছ কত? 1,050 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ তাকেই বলে যে সুদ এবং আসল, যে এই বছরের প্রদত্ত সুদ পরবর্তী বছর আসলের সাথে যোগ হয়ে এই সুদ আসলের উপর পরবর্তীতে সুদ ধার্য করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদে তুমি পাচ্ছ 1,050 টাকা, আর সরল সুদে তুমি পেয়েছ 1,000 টাকা। তাহলে তুমি বলো, একজন বিনিয়োগকারীর জন্য কোন সুদটাই গ্রহণযোগ্য বা কোন সুদটাই তার জন্য লাভজনক? হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদটাই তার জন্য লাভজনক। বর্তমানে ব্যাংক, বিমা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান চক্রবৃদ্ধি সুদ কাউন্ট করে। আচ্ছা, এই দুটো বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসো এই যে ফিউচার ভ্যালুকে আমরা ইন্টারেস্ট দিয়ে ভাগ করে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি। অর্থাৎ ভাগ করতে করতে কোনো কিছুকে ভাগ করলে তার মানটা কি হয়ে যায়? কমে যায়। তাহলে ভাগ করতে করতে অথবা বাট্টাকরণের মাধ্যমে মূল্য কমিয়ে আমরা কি করি? প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি। তাহলে বর্তমান মূল্য নির্ণয়ের একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটার নাম হচ্ছে বাট্টাকরণ পদ্ধতি। বাট্টাকরণ পদ্ধতি, যেখানে ভাগ করার মাধ্যমে ফিউচার ভ্যালুকে ভাগ করার মাধ্যমে মূল্যটা কমে যায়, কমে আমরা বর্তমান মূল্য পাই, যার নাম হচ্ছে বাট্টাকরণ পদ্ধতি। আচ্ছা, ঠিক একইভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয়েরও একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটার নাম কি? আমি একটু আগে এখানে আলোচনা করেছি, তোমরা যদি খেয়াল করো বুঝতে পারবা। সেই পদ্ধতিটার নাম হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। এই যে 100 টাকা যদি সে প্লাস ইন্টারেস্ট 10% সুদে যদি 2 বছরের জন্য রাখে, তাহলে কত হচ্ছে? 101 + 1/2। তাহলে 100 ইন্টু এটার মান। এই মানটা বের করার জন্য তোমাদেরকে অবশ্যই কি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। 1.10 পাওয়ার 2, 1.21, 1.21 যদি আমরা গুণ করি তাহলে হয় 121 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদে 121 টাকা হয়েছে। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়েরও একটা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। আশা করি তোমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে দুটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি দুটি তোমরা বুঝতে পারছো। এখন আসো তোমরা, আসলে অঙ্কগুলো আসলে কঠিন নয়। তোমরা একটা অঙ্ক করার সময় কোন মূল্যে সেটি করতে হবে, কি বর্তমান মূল্য চেয়েছে না ভবিষ্যৎ মূল্য চেয়েছে, তোমরা সেটি ভালোভাবে অনুধাবন না করেই তোমরা অঙ্ক করা শুরু করো, যার কারণে তোমরা শেষ পর্যন্ত অঙ্কটি মিলাতে পারো না। আসো আমরা বর্তমান মূল্য একটি সূত্রের মাধ্যমে, বর্তমান মূল্য আমরা
একটি অঙ্ক করি সূত্রের মাধ্যমে। ধরো রফিক 5 বছর পর 20,000 টাকা পেতে চায়। একটি ব্যাংক তাকে প্রস্তাব করেছে বার্ষিক 10% সুদ দেবে। ধরো মিস্টার রফিকের 5 বছর পর 20,000 টাকা প্রয়োজন। এখন সে একটা ব্যাংকের কাছে গেল, ব্যাংক তাকে প্রস্তাব দিল যে বার্ষিক যদি 10% হারে সুদ দেয়, ব্যাংক যদি 10% হারে সুদ দেয়, তাহলে রফিককে বর্তমানে কত টাকা ওই ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের এখানে মেয়াদ দেওয়া আছে, তারপরে ইন্টারেস্ট দেওয়া আছে, তারপরে ভবিষ্যতের একটা মূল্য দেওয়া আছে। তাহলে আমরা এখানে বর্তমান মূল্যটা সহজে বের করতে পারবো। তাহলে পিবি সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে এখানে পিএসের ভ্যালু কত? 20,000 টাকা। ওয়ান প্লাস ইন্টারেস্ট 10% এবং এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, 5 বছর। তাহলে ক্যালকুলেশন করলে 1 প্লাস 105। তাহলে এটার মান বের করতে হবে। এই ধরনের মান বের করার জন্য তোমাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। কত বেজে তার লাগে 1.6105। তাহলে আমরা যদি 20,000-কে ভাগ করি, ভাগ 1.6105, তাহলে 12,418.42 এখানে ফ্র্যাকশন চলে আসে। তাহলে এই ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা যদি রাউন্ড ফিগার আনতে হলে দশমিকের পরে যদি 5 বা 5-এর উপরে হয়, তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ করে দিলে হয়। আর যেহেতু এটা দশমিকের পরে, তাহলে আমরা উত্তরটা এভাবে লিখতে পারি 1,2,4,1,8 টাকা প্রায়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবারে আসো আমরা ঠিক একইভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। ধরো তোমার বাবার কিছু সঞ্চিত টাকা আছে। এই সঞ্চিত টাকা বা সংগৃহীত টাকাটা কোনো ব্যাংকে সে রাখবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, 5 বছর বা 10 বছর। এখন ব্যাংক প্রস্তাব করেছে 10% হারে সুদ দেবে। তাহলে এই সঞ্চিত টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা আমরা কি বের করতে পারবো? পারবো। ধরো তোমার বাবার 10 লক্ষ টাকা
5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চায়। ব্যাংক শতকরা 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। 5 বছর পরের মূল্য কত হবে? দেখো, তোমার বাবার 10 লক্ষ টাকা আছে, সেটা 5 বছরের জন্য যে কোনো একটা ব্যাংকে জমা রাখতে চায়। এখন ব্যাংক প্রস্তাব দিয়েছে যে শতকরা 10 টাকা হারে সুদ দিবে। এক্ষেত্রে 5 বছর পরের মূল্যটা কত হবে? তাহলে আমরা 5 বছর পরে যে মূল্যটা বের করব সেটা কোন মূল্য? ভবিষ্যৎ মূল্য। তাহলে আসো দেখো, FB সমান PB ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n। তাহলে আমরা যদি দেখো মান বসাই, FB বর্তমান মূল্য যে 10 লক্ষ টাকা আমাদের জানা আছে, 10 লক্ষ টাকা, 1 প্লাস ইন্টারেস্ট 10%, মেয়াদ 5 বছর। তাহলে আমরা 1.10 ক্যালকুলেটরের মানটা বের করি আমরা। 1.10 পাওয়ার 1.6105 যদি এখন 10 লক্ষ টাকা গুণ করে, তাহলে 16,10,510 টাকা। তাহলে দেখো, তোমার বাবার এই 10 লক্ষ টাকা যদি সে 5 বছরের জন্য ওই ব্যাংকের যে শর্ত 10% সে অনুযায়ী রাখে, তাহলে 5 বছর পরে পাবে কত? 16,10,510 টাকা। তাহলে দেখো, আমরা দুইটি অঙ্কের মাধ্যমে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য বের করেছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এবারে আসো, আমরা আরেকটি বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে m। m মানে কি? m হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। m হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ বছরে কতবার চক্রবৃদ্ধি হবে সেটাই বুঝায়, নির্দেশ করে। আসলে এখন আমরা একটা m এর একটা অঙ্ক আমরা করি। ধরো 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি কিছু টাকা, 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশা তুমি কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও। কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও। ব্যাংক তোমাকে প্রস্তাব করেছে, অর্ধবার্ষিক হারে সুদ 10% হারে সুদ দিবে, তা অর্ধবার্ষিক। ব্যাংক তোমাকে প্রস্তাব করেছে 10% হারে সুদ প্রদান করবে অর্ধবার্ষিক। অর্থাৎ এভাবে বলা যেত যে
5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি ব্যাংকে কিছু টাকা জমা রাখতে চাও। ব্যাংক তোমাকে অর্ধবার্ষিক হারে সুদ প্রদানের প্রস্তাব করেছে এবং সুদের হার শতকরা 10 ভাগ। এভাবেও তোমাকে ব্যাংক প্রস্তাব করতে পারে। সেক্ষেত্রে এখন আসো আমরা এই যে চক্রবৃদ্ধির সংখ্যা সূত্রে আমরা এম কখন আমরা অ্যাপ্লাই করব। এই যে এখানে সুদটা দিবে অর্ধবার্ষিক। আমরা জানি যে 1 বছর সমান 12 মাস, তাহলে অর্ধবার্ষিক হচ্ছে 6 মাস, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হবে। তাহলে বছরে কয়বার সুদ দিবে? 2 বার। আসো আমরা সূত্রে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এফবি সমান 50,000 টাকা পাওয়ার আশা, পিবি প্রেজেন্ট ভ্যালু, এফবি 1 প্লাস আই টু দি পাওয়ার এম, এন ইন্টু এম। অর্থাৎ এই এম উপাদানটি আমরা আইকে ভাগ করেছি এবং এন এর সাথে কি করেছি? গুণ করেছি। তাহলে 50,000 টাকা পাওয়ার আশায়, তাহলে ভবিষ্যৎ মূল্য 50,000 টাকা। 1 প্লাস ইন্টারেস্ট 10%। এখানে এম হবে 2, যেহেতু অর্ধবার্ষিক কথাটা বলা হয়েছে, অর্থাৎ বছরে চক্রবৃদ্ধি হবে 2 বার। এরপরে এন, এন হচ্ছে 5 বছর গুণ এম, এম হচ্ছে 2। এবার আসো ক্যালকুলেশন করলে আমরা অঙ্কটা উত্তর পেয়ে যাচ্ছি। ওয়ান প্লাস 0.05, 5 দুগুণে 10। তাহলে 50,000 1.05 10। এখন এটার মানটা বের করি। 1.05 পাওয়ার 10, তাহলে মানটা হয়েছে 1.6289। আমরা দশমিকের পরে 4 ঘর নিয়েছি। এখন এই টাকাকে আমরা ভাগ করে 50,000 ভাগ 1.6289, 30,000, 30,696 টাকা, 30,696 টাকা। তাহলে এই যে ব্যাংক তোমাকে বছরে 2 বার অর্ধবার্ষিক হারে সুদ প্রদান করবে এবং তুমি যদি 5 বছর পরে 50,000 টাকা পেতে চাও, বর্তমানে তোমাকে 30,699 টাকা জমা রাখতে হবে। আচ্ছা, অথবা এই যে দেখো আমরা এভাবে করতে পারি। যদি আরেকটা অঙ্ক আমরা যদি করি, 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর কত টাকা হবে? তাহলে মাসিক, মাসিক কথাটা বলার কারণে আমরা জানি যে 1 বছর সমান 12 মাস, তাহলে এখানে চক্রবৃদ্ধি হবে 12 বার। এভাবে মূলত আমরা সূত্রে এম প্রয়োগ করে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য বের করতে পারব। আশা করি তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, তাহলে অর্থের সময় মূল্যে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কিভাবে বের করতে হবে তা তোমরা অবশ্যই পারবে। তো আজকে
এ পর্যন্তই তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তীতে অন্য আরেক দিন অন্য আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসাবাড়িতে নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।